একটি সুপার শপে ঘটে যাওয়া একটি ইভটিজিংয়ের ঘটনা কিভাবে রূপ নেয় এক ভয়ঙ্কর প্রতিশোধের খেলা। একদিকে শহরের সবচেয়ে কুখ্যাত গ্যাংস্টার আর তার দল, অন্যদিকে দুই উন্মাদ মেকানিক। এই মরণপণ লড়াই কে জিতবে? প্রথমে আমি ভেবেছিলাম এটা কোনো সাধারণ গল্প, কিন্তু এই গল্প যে এমন ভয়াবহ মোড় নেবে তা আপনার কল্পনার বাইরে। আজ আমি আলোচনা করব 2024 সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম ক্রাইম থ্রিলার মুভি পানি নিয়ে। এর ক্লাইম্যাক্স এতটাই শ্বাসরুদ্ধকর যে 2 দিন ধরে আপনার মাথায় ঘুরতে থাকবে। তাহলে আর দেরি না করে চলুন ডুব দেওয়া যাক পানি মুভির এই রোমাঞ্চকর এক্সপ্লেনেশনে। কেরালার ত্রিশূর শহরে গল্পের শুরু। আমরা প্রথমে দেখি ডন আর সিজু নামে 2 মোটর মেকানিককে। তারা নিজেদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে কথা বলছে, কিভাবে তারা বড় কিছু করবে। পরের দৃশ্যে সকালে একটি ছেলে বাইকের টায়ার পাঞ্চার সারাতে আসে। তাদের বস পল তখন ডন আর সিজুকে ডেকে কাজ করতে বলে, কিন্তু তারা বলে আজ আমাদের ছুটির দিন, সারা মাস গাধার মতো খেটে মাত্র 20,000 টাকা পাই, ভালো কাজ পেলে আর এই দোকানে ফিরবো না। এই বলে তারা বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ডনের গার্লফ্রেন্ড কবিতা তাকে বারবার ফোন করছে, কিন্তু ডন ধরছে না। অন্যদিকে আমরা সুরেশ নামে একজনকে দেখি, যার যোশী নামে এক ব্যক্তির সঙ্গে জমি নিয়ে ঝামেলা চলছে। সুরেশ ফোনে এই বিষয়ে কারোর সঙ্গে কথা বলছে। এরপর কুরুভিলা নামে একজন এলে সুরেশ তাকে বলে, ভাই আমার জমির ব্যাপারে গিরি ভাইয়ের সঙ্গে একটু কথা বলো। কুরুভিলা বলে, গিরি এলে আমি কথা বলবো। এরপর সুরেশ চলে যায়। এদিকে পুলিশ কমিশনার রঞ্জিত এক মিটিংয়ে সব অফিসারদের নিয়ে বসেছেন। তিনি প্রথমে এএসপি কল্যাণীকে পরিচয় করিয়ে বলেন ইনি আইপিএস অফিসার, তাও আবার নিজের শহরে পোস্টিং পেয়েছেন। এটা কতটা ক্ষমতার ব্যাপার বুঝতেই পারছেন। একজন বলে ওঠে, স্যার ম্যাডাম তো ত্রিশূরের প্রভাবশালী মঙ্গলাতু পরিবারের মেয়ে। রঞ্জিত বলেন, গতকাল আইজির সঙ্গে আমার ও সিদ্দিকির মিটিং হয়েছে। আগে গ্যাংস্টাররা ত্রিবান্দ্রম বা কোচিতে ছিল, কিন্তু এখন ত্রিশূরের নাম উঠছে। যুবকরা এখন এসবে আগ্রহী হচ্ছে। তিনি জানতে চান ত্রিশূরে এখন কারা সক্রিয়। একজন বলে, স্যার অনেক গ্রুপ আছে, তবে সবচেয়ে শক্তিশালী হলো ওয়ারেন্ট দেবী। তার নামে 400-এর বেশি ওয়ারেন্ট, আর তার গ্রুপে অনেক লোক। ছোট বড় সব ধরনের ডিল ও সেটেলমেন্ট তারাই করে। আমরা যদি তাদের বিরুদ্ধে যাই ট্রান্সফার হয়ে যাব। তার সঙ্গে আরো কয়েকজন আছে, তারা টিম হয়ে কাজ করে। রঞ্জিত বলেন, তাদের থেকে বড় টিম তো আমাদের কেরালা পুলিশ। তোমরা কাজ করো বা না করো, আমি আমার কাজ করব। এদিকে ডন আর সিজুকে দেখা যায়, তারা কোথাও যাচ্ছে। পাশে একটি দোকানের উদ্বোধন চলছে। তারা একটি ছাতা আর পানির বোতল নিয়ে ফুটপাতে দাঁড়িয়ে কথা বলছে। তখনই সুরেশকে দেখে ডন তাকে থামায়, বলে, সুরেশ ভাই যোশী ভাইয়ের সঙ্গে জমির ঝামেলা মিটিয়ে নিন, নয়তো সমস্যায় পড়বেন। সুরেশ বলে, রাস্তায় দাঁড়িয়ে ভয় দেখাবে আর আমি মেনে নেব? যিশু তখন ছাতা খুলে তাদের আড়াল করে। এই সুযোগে ডন সুরেশের গলায় স্ক্রুড্রাইভার ঢুকিয়ে তাকে একটি এটিএম বুথে নিয়ে যায়। এর মধ্যে এক মহিলা টাকা তুলতে এলে সিজু বলে, এটিএম নষ্ট, সামনের এটিএমে যান। এরপর ডন পানির বোতলে হাত ও ছুরির রক্ত ধুয়ে বেরিয়ে আসে। তারা প্ল্যান করে কাপড় বদলিয়ে ফেলবে, তাই তারা সেই দোকানে ঢুকে যায় যেটির উদ্বোধন হচ্ছিল। অন্যদিকে আমরা গিরি ও তার স্ত্রী গৌরীকে দেখি। গিরি হলো মঙ্গলাতু বিল্ডার্সের মালিক, শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। গিরি গৌরীকে নিয়ে অফিসে যাচ্ছিল। তখন জয়রাজ নামে একজন ফোন করে বলে, আমি একটি দোকানের উদ্বোধনে এসেছি, বাইরে থেকে কিছু আর্টিস্ট হায়ার করেছি, কিন্তু দোকানের মালিক টাকা দিচ্ছে না, আমি ঝামেলায় পড়েছি। গিরি ঠিকানা নিয়ে সেখানে যায়। নিজের পকেট থেকে টাকা দিয়ে জয়রাজকে বলে, আর্টিস্টদের পেমেন্ট করে দাও। দোকানের মালিককে বলে, দোকান বন্ধ করার আগে টাকা পাঠিয়ে দিও। মালিক জানতে চায় আপনি কে। গিরি তাকে থাপ্পড় মেরে বলে, ওকে জিজ্ঞেস কর, ও বলে দেবে। এরপর গিরি বেরিয়ে যায়। এদিকে ডন আর সিজু কাপড় বদলে এটিএম এর সামনে দিয়ে যাচ্ছে। তারা লক্ষ্য করে কেউ এখনো খুনের বিষয়টি টের পায়নি, কিন্তু তখনই কবিতা এসে হাজির। বলে, কতক্ষণ ধরে তোমাকে ফোন করছি, এখনই আমার সঙ্গে চলো। কিন্তু ডন তো যেতে পারে না, কারণ তাকে আগে রক্তমাখা কাপড় পুড়িয়ে ফেলতে হবে। কবিতা জেদ করলে ডন তাকে ধমক দেয়। রেগে গিয়ে কবিতা চলে যায়। ডন আর সিজু একটি নির্জন জায়গায় গিয়ে কাপড়, ছাতা সব পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলে। অন্যদিকে গিরিরা অফিসে পৌঁছে যায়। গিরির বোন কার্থু অর্থাৎ কুরুবিলার স্ত্রী সেখানে আছে। আজ কার্থুর জন্মদিন। গিরির মা ভিডিও কল করে বলেন, আজ আমার পুরনো বন্ধুরা এসেছে, তাদের নিয়ে মন্দিরে যাব, বিকেলের পার্টিতে আসতে পারবো না, জোর করবি না। এদিকে গিরি, করু, সাজি সবাই একসঙ্গে ব্যবসা করে। তখন কল্যাণী, গিরির চাচাতো বোন, এসে বলে, আজ অফিসে তোমাদের নিয়ে আলোচনা হচ্ছিল, কমিশনার জানতে পারে আমি তোমার কাজিন। কল্যাণী জানতে চায়, কমিশনারের সঙ্গে তোমাদের সমস্যা কি? সাজি বলে, এটা পুরনো ব্যাপার। গৌরীর সঙ্গে সম্পর্কের সময় রঞ্জিত তার প্রতিদ্বন্দ্বী ছিল। গৌরীকে সে খুব পছন্দ করত। ঝামেলা বাড়লে আমরা তার ট্রান্সফার করিয়ে দেই। গৌরী বলে, আমার খিদে পেয়েছে, চলো কিছু খেয়ে আসি।
তাই গিরি সবাইকে নিয়ে খেতে যায়। এদিকে ডন আর সিজু আবার এটিএম এর সামনে দিয়ে যাচ্ছে। তারা দেখে রক্ত গড়িয়ে পড়ছে। তখন তারা চিৎকার করে লোক জড়ো করে। একজন এটিএম এর দরজা খুলে দেখে সুরেশের রক্তাক্ত দেহে পড়ে আছে। পুলিশকে খবর দেওয়া হয়। হট্টগোল দেখে কবিতা এগিয়ে আসে। ডন তাকে দেখে বলে, আমি প্রথমে সবাইকে ডেকেছি। খুনের খবর পেয়ে কল্যাণী খাবার ফেলে ঘটনাস্থলে ছুটে যায়। একজন বলে সার্কেলে এটিএম এ খুন হয়েছে। গৌরীগিরিকে বলে তুমি খাও, পুলিশ যা করার করবে। রঞ্জিত ঘটনাস্থলে পৌঁছে। লোকাল সিআই জানায় পাশে দোকানের উদ্বোধন আর পার্টি অফিসের প্রোগ্রাম চলছিল। শব্দের জন্য কেউ কিছু শুনতে পায়নি। রঞ্জিত জানতে চায় কে প্রথম বডি দেখেছে। ডন আর সিজু হাত তোলে। কল্যাণী এসে সব প্রক্রিয়া শেষ করতে বলে। রঞ্জিত চলে যায়। কল্যাণী জানতে চায় এটিএম এর সিসিটিভি। সিআই বলে ম্যাডাম, এই এটিএম 1.5 বছর ধরে বন্ধ, কোনো সিসিটিভি নেই, তবে আশেপাশে দোকানে থাকতে পারে। এদিকে খুনের খবর পেয়ে পলিটিক্যাল লিডার সুনীল সাজিকে ফোন করে দেবীর খোঁজ নেয়। সাজি বলে দেবীকে ফোনে পাচ্ছি না, খুনের ব্যাপারে এখনো কিছু জানি না, জানতে পারলে বলবো। সুনীল জানতে চায় গিরি কোথায়। সাজি বলে আমার সঙ্গে আছে। সুনীল বলে তাহলে পার্টি অফিসে এসো। সাজি বলে এখন সম্ভব না, বিকেলে বাড়িতে প্রোগ্রাম আছে, অন্যদিন আসবো। তখন দেবী ফোন করে। সাজি খুনের কথা জানতে চাইলে দেবী বলে আমার কোনো লোক এটা করেনি, বাইরের কেউ হবে, আমি খোঁজ করছি, পুলিশও তৎপর, ধরা পড়ে যাবে। দেবীকে বলে ব্যাপারটা গুরুত্ব সহকারে নেই। দেবী বলে ঠিক আছে ভাই, বিকেলের জন্মদিনে পার্টিতে দেখা হবে। দেবীর পাশে গাড়ি চালাচ্ছে তার স্ত্রী জয়া। এই দেবী হলো ওয়ারেন্ট দেবী, যে শহরের সব সেটেলমেন্ট নিয়ন্ত্রণ করে। তার ডান হাত হলো শুনি। এদিকে ডন কবিতার সঙ্গে রেস্টুরেন্টের টয়লেটে রোম্যান্স করছে, কিন্তু লোকজন বাড়তে থাকলে সিজু ডনকে ডাকলে ডন বেরিয়ে আসে। তখন কমিশনার অফিস থেকে ফোন আসে, তাদের সেখানে ডাকা হয়। রঞ্জিত সবার বয়ান নিয়ে তাদের ছেড়ে দেয়। বের হতে সুরেশের খুনের কন্ট্রাক্ট দেওয়া লোক ফোন করে, জানতে চায় টাকা নিয়ে কোথায় আসবো। ডন বলে সুপার মার্কেটে আসো, যেখানে আগের দিন দেখা হয়েছিল। এদিকে গিরি একটি সাইট ভিজিট করে ফিরছিল। গৌরী ফোন করে বলে বিকেলের প্রোগ্রামের জন্য কেনাকাটা করেছো? গিরি বলে ভুলে গেছি, তুমি সুপার মার্কেটে চলে এসো, আমিও আসছি। ডন আর সিজু তখন সুপার মার্কেটের সামনে বসে প্ল্যান করছে 10 লাখ টাকার কন্ট্রাক্ট পেলে কি করবে। ডন বলে আমি একটা বাইক কিনবো। সিজু বলে আমার তো বাইক আছে। তখনই গৌরী এসে পড়ে। গৌরীর গাড়ি থেকে নামতেই ডনের নজর পড়ে তার উপর। গৌরীকে দেখে ডনের মাথা খারাপ হয়ে যায়। সে সিজুকে বলে কি ফিগার দেখেছিস, দাঁড়া একটু টাচ করে আসি। ডন গৌরীর শরীরে হাত দেয়। গৌরী তাকে চট মেরে সুপার মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই গিরি এসে গৌরীর হাত ধরে ফেলে। কেনাকাটা না করে চলে যাচ্ছ কেন? গৌরী বলে এমনি, চলো। গিরি বলে এমনি তো চলে যাওয়ার কথা না। গিরি তখন বুঝে যায়। সে ডনের কাছে গিয়ে বলে তুই কে? ডন উল্টো বলে আপনি কে? গিরি তাকে থাপ্পড় মেরে ফেলে দেয়। ডন আর সিজুকে ইচ্ছামতো ধুলাই করে গৌরীকে নিয়ে চলে যায়। ডন আর সিজুকে হাসপাতালে পাঠানো হয়। দৃশ্যপট চলে যায় সন্ধ্যায়। গিরির বাড়িতে কার্থুর জন্মদিনের পার্টিতে একে একে সবাই এসে পড়ে। সবাই মিলে উৎসবের মেজাজে জন্মদিন পালন করে। পার্টি শেষে গৌরী গিরিকে বলে চলো বাইরে ঘুরে আসি। গিরি তাকে নিয়ে ঘুরতে বেরোয়। সারা রাত ঘুরে সকালের আগে তারা ফিরে আসে। এদিকে সুরেশের শেষকৃত্যের দৃশ্য। সুরেশের পরিবারে 2 ভাই, বড় ভাইয়ের 2 ছেলে। সুরেশ বিয়ে করেনি। সবাই ধারণা করে যোশীর সঙ্গে জমির ঝামেলার জন্য তার খুন হয়েছে। গিরিরা সবাই সুরেশের দেহ দেখতে আসে। যাওয়ার সময় যোশীকে দেখে দেবী তাকে গাড়িতে তুলে নেয়। যোশী ভাবে দোকানের ঝামেলার জন্য ডেকেছে, কিন্তু দেবী বলে সবাই বলছে জমির জন্য তুমি সুরেশকে মেরেছো। যোশী বলে না ভাই, শুধু জমির একটা ডিল ছিল। দেবী বলে জমির কথা ভুলে যাও, খুনের সঙ্গে তোমার যোগ থাকলে জানোই, পুলিশ আর আমরা খুনিকে খুঁজছি। এরপর যোশীকে রাস্তায় নামিয়ে দেয়। এদিকে ডন আর সিজু হাসপাতালে। তখন সুরেশের বড় ভাইয়ের 2 ছেলে তাদের সঙ্গে দেখা করতে আসে। এখানে জানা যায় যোশীর সঙ্গে মিলে তারা তাদের চাচাকে খুন করিয়েছে। তারা 10 লাখ টাকা দিতে আসে। সিজু বলে তোমরা 10 কোটির প্রপার্টি পাবে আর আমাদের মাত্র 10 লাখ। তারা বলে প্রপার্টি বাবার নামে, ট্রান্সফার হলে যা চাইবে তাই পাবে। সিজু বলে এটা আমাদের প্রথম কাজ, তোমাদের সঙ্গে কোনো সমস্যা নেই, পরে কাজ থাকলে বলবে। তারা চলে যায়। ডন বলে ওদের চেহারা ভুলতে পারছি না। সিজু বলে আমিও না। হাসপাতাল থেকে বেরিয়ে তারা গিরির বাড়ির চারপাশে ঘোরাঘুরি শুরু করে। গিরি তখন বাড়িতে নেই, নতুন জমি দেখতে গেছে। গৌরী কাজের লোকদের পাশের বাড়ি পরিষ্কার করতে পাঠিয়েছে। একজন কাজের মহিলা বেলকনি পরিষ্কার করছে। গৌরী টিভি দেখছে। তখন কাচের বোতল ভাঙার শব্দ আসে। গৌরী সিঁড়ির কাছে গিয়ে দেখে একটা বোতল গড়িয়ে পড়ছে। ডন আর সিজু উপর থেকে নামছে। ডন বলে ভাবি সরি বলতে এসেছি, কিন্তু তার হাতে ছুরি দেখে গৌরী অন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু দরজা আটকে থাকায় বন্ধ হয় না। এক মহিলা 2 পুরুষের শক্তির কাছে কি করবে? ডন আর সিজু ধাক্কা দিয়ে ঘরে ঢুকে যায়। গৌরীকে শাড়ি দিয়ে খাটে বেঁধে ফেলে। ডন বলে তোকে টাচ করে তোর জ্বলে গিয়েছিল, এখন দেখ কি করি। গৌরীকে কিস করে, এমনকি ঠোঁটে কামড়ে কেটে ফেলে। সিজু ভিডিও করছে।
ডন বলে, এখন বুঝলাম গিরি ভাই কেন তোকে বিয়ে করেছে। আমরাও দেখি। ডন তার ব্লাউজ ছিঁড়ে ফেলে ভিডিও করে তারা চলে যায়। খবর পেয়ে গিরি সাইড থেকে ছুটে আসেন, দেখে অন্যরা এসেছে। অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে। সাজি জানায় ডাক্তার এসেছে। গিরি ভেতরে গিয়ে দেখে গৌরী নিস্তেজ অবস্থায় পড়ে আছে। সহ্য করতে না পেরে সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে। গিরির মা এসে জানতে চায় কি হয়েছে। সাজি বলে, গতকাল সুপারমার্কেটে গিরির সঙ্গে দুই ছেলের ঝামেলা হয়েছিল, এটা তার বদলা। গিরির মা গৌরীর কাছে গিয়ে বলে, কোনো পুরুষ যদি আমাদের অনিচ্ছায় স্পর্শ করে আমরা সহ্য করতে পারি না, এটাকে দুর্ঘটনা ভেবে ভুলে যা, গোসল করে সব দাগ মুছে ফেল, এটা মনে রেখে জীবন কাটাস না। গিরি দরজায় দাঁড়ালে মা বলে, আমি গৌরীকে দুদিনের জন্য আমার কাছে নিয়ে যাচ্ছি, দেখা করতে চাইলে আমার বাড়িতে আসবি, তবে এই ঘটনা মনে রাখিস না, ওদের পেলে শেষ করে দিস। সবাইকে বলে বাইরে যাও, ওদের কথা বলতে দাও। গিরি গৌরীর পাশে বসে তাকে জড়িয়ে কাঁদে। গৌরী বলে, আমি ঠিক হয়ে যাব, এ নিয়ে ভেবো না। গিরি তার হাত সরিয়ে উঠে বসে। আমরা তার মুখে ভয়ঙ্কর এক চেহারা দেখি। এদিকে ডন আর সিজু বাইকে ঘুরছে। ডন বলে, মনে হয় ওরা আমাদের ধরে ফেলবে। সিজু বলে, কিভাবে? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, ওরা পৌঁছাতে পারবে না, তবে হেলমেট বদলাতে হবে। ডন বলে, টাকা তো আছে, ওরা কিছু করলে ওদের শেষ করে বিহার চলে যাব। দেবী সুপারমার্কেটের ফুটেজে তাদের ছবি দেখে তার লোকদের পাঠিয়ে দেয়, বলে কাউকে কিছু বলার দরকার নেই, ওদের পরিবার সহ তুলে নিয়ে আয়। সাজি বলে, সুপারমার্কেটের ফুটেজ আনতে হবে, বাইরে কেউ যেন না জানে। পুরু বলে, পুলিশের সাহায্য নেব। দেবী বলে, ভয় পাচ্ছিস? বাকি সব আমি দেখছি। কল্যাণী এসে বলে, অফিসিয়ালি কিছু করতে পারি না। গিরিরা তাকে মানা করে। দেবীর নির্দেশে ত্রিশূরে তার সব লোকের কাছে ডন আর সিজুর ছবি পাঠানো হয়। সবাই তাকে খুঁজতে শুরু করে। টায়ার সরানো ছেলেটি ছবি দেখে বলে, এরা তো পলের দোকানে কাজ করত, তাদের দেবীর কাছে ডাকা হয়। পুলিশের কাছে খবর যায় যে দেবীরা তাদের খুঁজছে। রঞ্জিতকে জানানো হয় ওরা আমাদের আগে ধরে ফেলবে। রঞ্জিত বলে, তাহলে সিস্টেম কিসের জন্য? পুরো ফোর্স লাগাও, ওদের আগে ধরতে হবে। কল্যাণীকে বলে, এমন কেউ নেই যে এই ছবি দেখেনি। গৌরীর কেস না হলেও পুলিশের উপর থেকে মানুষের ভরসা উঠে যাবে। এক সিআই দেবীকে জানায়, তদন্তে জানা গেছে ওদের কোনো বন্ধু বা যাওয়ার জায়গা নেই। এটিএম খুনের তদন্তে জানা গেছে ওরা এই সিসিটিভি নষ্ট করেছিল, পাশে ফাংশনের স্পিকার এনে রেখেছিল যাতে শব্দ না হয়। আশেপাশে দোকানে সিসিটিভি থেকে এটা পাওয়া গেছে। কল বলে, ওরা 1.5 বছর ধরে আমার দোকানে কাজ করত, এতটা হারামি হবে কল্পনা করিনি। জয় নামে একজন বলে, আমি ওদের একবার সেটেলমেন্টের জন্য নিয়েছিলাম। দেবী জয়ের নাক ফাটিয়ে শুনিকে বলে, ওকে নিয়ে ওদের পরিবার তুলে আনো। শুনি জয়কে নিয়ে ডনের বাড়ি যায়। ডনের বাবা শঙ্করকে তুলে আনেন। দেবী সাজিকে ফোন করে বলে, ওরা সাধারণ কেউ না, পুলিশ বলছে এটিএম খুন ওরাই করেছে, ওরা লুকিয়ে আছে, ওদের পরিচিত আর বাবাকে তুলে এনেছি। সাইবার সেল থেকে জানা গেছে ওরা ত্রিশূরের বাইরে যায়নি। ডন তখন পরিত্যক্ত ঘরে কবিতার সঙ্গে রোমান্স করছে। ফোনে কল আসতে দেখে বেরিয়ে আসে। সিজু বলে, কাউকে ফোন করিস না, সিম ফেলে দে। তারা কবিতাকে রেখে চলে যায়। তখন সুনিরা এসে পড়ে। কবিতা বলে, ওরা এইমাত্র গেছে, কল করতে বললে কল যায় না। শুনিয়া কবিতাকেও নিয়ে যায়। রাতে ডন নতুন ফোন থেকে বাবার নম্বরে ফোন করে। দেবী ফোন ধরে শঙ্করকে মারতে থাকে। শঙ্কর চিৎকার করে বলে, হারামজাদা, তোর জন্য বুড়ো বয়সে মার খাচ্ছি, ওরা যা বলে তাই কর। দেবী বলে, তুই আর তোর বন্ধু যেখানে থাকিস এখনই না এলে তোর পরিবার শেষ। ডন চলন্ত বাসে ফোন ফেলে দেয়। সুজয়কে বলে, ওরা বাবাকে তুলে নিয়েছে, পালাতে হবে, নয়তো স্যারেন্ডার করতে হবে। কিন্তু তারা অন্য প্ল্যান করে। দেবীর বাড়িতে উৎসব চলছে, বাইরে শত শত মানুষ আনন্দে মেতেছে। গৌরী জয়াকে ফোন করে দেখা করতে বলে। দেবী বলে, সাবধানে যাস। জয়া ব্যাগ খুলে দেখায়, বন্দুক আছে। জয়া বেরিয়ে যায়। সাজি আর কুরুও চলে যায়। দেবী ড্রিঙ্কস করে শুনিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। ডন আর সিজু দেবীর ঘরে ঢুকে তাকে বেঁধে ফেলে। ডন থাপ্পড় মেরে দেবীর ঘুম ভাঙায়। দেবী শুনিকে ডাকে। ডন বলে, ডেকে লাভ কি, ওকে তো আমরা শেষ করে দিয়েছি, আমার বাবাকে মারার তুই কে? সিজু দেবীর ড্রয়ার থেকে বন্দুক পায়। ডন সেটা নিয়ে দেবীর কপালে গুলি করে। বন্দুক আর টাকা নিয়ে তারা পালায়। দেবীর খুনের খবর পেয়ে সবাই আসে। পুলিশ শহর ঘিরে ফেলে। শহরের বড় গ্যাংস্টারের খুন, কি যেন তেন ব্যাপার। গিরি এসে দেখে জয়া দেবীর রক্তাক্ত দেহ জড়িয়ে কাঁদছে। গিরি আর সহ্য করতে না পেরে চলে যায়। যাওয়ার পথে একটি ব্রিজে গাড়ির নিচে কিছু পড়লে গিরি গাড়ি থামায়। পেছনে তাকাতে গেলে ডন গুলি চালায়। গিরির কাঁধে গুলি লাগে, তবু গিরি বন্দুক বের করে তাদের লক্ষ্য করে গুলি চালায়। ডন আর সিজু বাইকে পালায়। গিরি গাড়ি ঘুরিয়ে তাদের পিছু নেয়। এক মোড়ে ওরা গিরির গাড়ির কাছে ইট মারে, আরেকজন গুলি চালায়। জঙ্গলে গিয়ে ওরা দূর থেকে উকি দেয়। ডন বলে, ওকে মারতে পারলে খেলা শেষ। সিজু বলে, মরুক বা না মরুক আমাদের পালাতে হবে। ডন বলে, টাকা তো আছে। তারা বাইকে চলে যায়, কিন্তু গিরি তাদের রাস্তা আটকে দেয়, ওভারটেক করে ব্লক করে। ডন আর সিজু গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ব্রিজের নিচে পড়ে যায়। গিরি নিচে তাকিয়ে দেখে ওরা পানিতে তলিয়ে গেছে। গিরির হাতে গুলি লেগেছে। হাসপাতালে ব্যান্ডেজ করা হয়।
দেবী মারা গেছে। সাজি আর কুরু এটা মেনে নিতে পারছে না। গিরিও মনে মনে কষ্ট পাচ্ছে। পরের দিন 4 বন্ধু দেবীর সমাধিতে ফুল দিতে যায়। পুলিশ ব্রিজের নিচে তল্লাশি করে ডন আর সিজুর কোনো সন্ধান পায়নি। ধারণা করা হয় তারা মারা গেছে। কয়েকদিন পর গিরিরা ফার্ম হাউসে জড়ো হয়। সবাই স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। কুরু গিরিকে বলে, এসব বাদ দে, পুলিশ আর আমাদের লোকেরা ওদের খুঁজছে, ওরা হয়তো মরে গেছে। সাজিও তাই বলে। এটিএম খুনের মামলায় সুরেশের 2 ভাতিজা আর যোশীকে পুলিশ গ্রেপ্তার করে, কিন্তু মূল আসামি ডন আর সিজু পলাতক। রাতে কুরু ডনের প্রতিবেশীর সঙ্গে কথা বলছে। তারা ডনের বাড়ির উপর নজর রাখছে। বলে, কিছু দেখলে জানাবো। কুরু তাদের টাকা দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু গাড়ির কাছে এসে দেখে ডন গাড়ির উপর বসে আছে। ডন নেমে বন্দুক তাক করে বলে, প্রতিবেশীকে টাকা দিয়ে আমার বাড়ির উপর নজর রাখছিস? শুট করতে গিয়ে দেখে বুলেট নেই। কুরু বাঁচার চেষ্টা করে, কিন্তু ডন আর সিজু তাকে কুপিয়ে গাড়ির পেছনে আটকে রাখে। গিরিকে ফোন করে বলে, গিরি ভাই, আমরা এখনো মরিনি। তুমি এত বড় লোক, তবু আমাদের পিছনে লেগে আছো। তোমার শালা আমাদের খুঁজতে এসেছিল। দ্রুত আসো, নয়তো বাঁচাতে পারবে না। গিরি আর সাজি গিয়ে দেখে কুরুকে কুপিয়ে রেখে তারা পালিয়েছে। কুরুকে হাসপাতালে নেওয়া হয়। গিরির গ্যাং হাসপাতাল ঘিরে ফেলে। কুরু বেঁচে যায়। জয়া গিরিকে বলে, কুরু ঠিক আছে, কিন্তু গৌরীর মানসিক অবস্থা খারাপ। সে মনে করছে তার জন্য এসব হয়েছে। ওকে বাড়ি নিয়ে যা। গিরির মা বলে, সাজি, কল্যাণী, তোরা চলে যা, সবাইকে একসঙ্গে থাকার দরকার নেই। পুলিশ এসে সাজিকে বলে, আমরা ওদের খুঁজছি। মোবাইল ট্র্যাক করে জানা গেছে ওরা শহরে আছে। রাতের মধ্যে ধরে ফেলবো। আইন নিজের হাতে তুলো না। সাজি বলে, গত বছরও একই কথা বলেছিলে। 3 দিন পর আমাদের 3 জনের লাশ পাওয়া গিয়েছিল। গত সপ্তাহে দেবী খুন হয়েছে। আজ কুরু আইসিইউতে। আমরা কারা পুরনো জায়গায় খুঁজলে বুঝবে। যারাই হোক, আমরা ওদের শেষ করব। জয়া বলে, আমি যাই। গিরির মা বলে, আমার হাঁটু ব্যথা করছে, আমি কেবিনে রেস্ট করি। লিফটে উঠে সাজি ফোন করে বলে, আমি নিচে আছি, কিছু লাগলে বলো। পরের ফ্লোরে কয়েকজন নামতে ডন বোরকা সরিয়ে বলে, আপনি গিরির মা না? সিজু স্ক্রুড্রাইভার বের করে তাকে মারতে যায়। গিরির মা তার হাত মুচকে দেয়, কিন্তু ডন তার গলায় ছুরি চালিয়ে দেয়। গিরি হাসপাতালে ছুটে যান। সাজি জানায় অনেক রক্তপাত হয়েছে, কিন্তু হাসপাতালে হওয়ায় স্টেবল। আরেকজন ফোন করে বলে, পুলিশ ওদের অ্যারেস্ট করেছে, মনে হয় নিজেরাই সারেন্ডার করেছে। গিরি থানায় চলে যায়। পুলিশ বলাবলি করছে, ভাগ্য ভালো আমরা ধরেছি, নয়তো মেরে ফেলতো। গিরি ছেলের সামনে গেলে ডন বলে, শেষ পর্যন্ত এসে গেলেন। পুলিশ জানায় কাল কোর্টে নেওয়া হবে। ডন বলে, এরপর রিমান্ডে নেবেন, তাই তো? আমরা রেডি। রঞ্জিত এসে গিরিকে বলে, তোমার ক্ষতি বুঝতে পারছি, কিন্তু আইন নিজের হাতে তুলো না। এখানে থাকাও অবৈধ। ওদের বিরুদ্ধে এত চার্জ দিয়েছি, জীবনও বের হবে না। গিরি কিছু না বলে চলে যায়। পরের দিন ডন আর সিজুকে কোর্টে আনা হয়। চারদিক গিরির লোকজন। হঠাৎ কবিতা এসে ডনকে থাপ্পড় মারে। ডন বলে, জয়ের সঙ্গে সেট হয়ে গেছিস? ওদের মধ্যে কোনো ভয় বা অনুশোচনা নেই। হঠাৎ দুইজনের বুকে গুলি লাগে। কোর্ট চত্বরে হট্টগোল। কে গুলি করেছে কিছু বোঝা যায় না। ডন আর সিজুকে হাসপাতালে পাঠানো হয়। রঞ্জিত পেছনে থাকে। পুলিশের গাড়ির মাঝে গিরির গাড়ি ঢুকে পড়ে। ডন আর সিজু বুঝে যায় এটা গিরির কাজ। হাসপাতালে গুলি বের করা হয়। ওরা স্টেবল। পুলিশ হাসপাতালে ঘিরে রাখে। ডনরা জানতে চায় গুলি করা লোক ধরা পড়েছে। পুলিশ বলাবলি করে, মারার হলে কোর্টে মারতো, ওদের অন্য প্ল্যান আছে। রঞ্জিত দেখে নিচে গিরির লোকেরা ভিড় করছে। হঠাৎ দুই গ্রুপের মধ্যে ঝামেলা শুরু হয়। পুলিশ সামলাতে হিমশিম খায়। রঞ্জিত অতিরিক্ত ফোর্স ডাকে। তখন ব্রেক ফেল করে একটি অ্যাম্বুলেন্স এসে একটি গাড়ির উপর পড়ে। সবাই সেদিকে ছুটে যায়। রঞ্জিত কেবিনে গিয়ে দেখে দরজা বন্ধ। ভেঙে ঢুকে দেখে কেবিনে ধোয়া, কেউ নেই। গিরিরা দেয়াল ভেঙে ডন আর সিজুকে নিয়ে গেছে। রঞ্জিত সিটিতে হাই অ্যালার্ট জারি করে। সাজি আর গিরির ফোন ট্র্যাক করতে বলে। সাজির লোকেশন পাওয়া যায়, কিন্তু সাজি একা। পুলিশের হাত ফসকে চলে যায়। গিরির ফোন ট্র্যাক করে জানা যায় সে কবরস্থানের কাছে, কিন্তু সেখানেও কেউ নেই। ত্রিশূরে পুজোর উৎসব চলছে। হাজারো মানুষের ভিড়। একটি প্লাস্টিক প্রসেসিং ইউনিটে গিরি ডন আর সিজুকে এনে রেখেছে। গিরি একটি হাতুড়ি আর স্ক্রুড্রাইভার ছুড়ে মারে। ডন হাতুড়ি তুলে গিরিকে মারতে গেলে গিরি তাকে মেঝেতে ফেলে দেয়। সিজু এলে তার বুকে পাঁচ দিয়ে লাথি মেরে ফেলে। হাতুড়ি আর স্ক্রুড্রাইভার দিয়ে দুজনকে পিটিয়ে রশি দিয়ে ঝুলিয়ে রাখে। ডন সিজুকে বলে, ব্যথা লাগছে? সিজু বলে, না। ডন বলে, আমারও না। গিরি ভাইয়ের প্ল্যান কি? ফাঁসি তো দেবে না, বড় হলে গিরি ভাইয়ের মতো হতে হয়। সিজু বলে, এত কিছু থেকেও কি লাভ? বন্ধু, শালা, মা। ডন বলে, ভাবির কথা বললি না? ভাবি তো স্পেশাল, তার কিছু হলে গিরি ভাই কষ্ট পাবে। তখনই সিজুর শরীর ব্লাস্ট হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। এই ভয়াবহ দৃশ্য দেখে ডনের আত্মা কেঁপে ওঠে। গিরি গাড়িতে উঠে যাচ্ছিল। ডন চিৎকার করে,
তখনই ডনও ব্লাস্ট হয়ে যায়। দেখা যায় জয়া আর সাজি সেখানে ছিল। জয়া বন্দুক নিয়ে গাড়ি থেকে নামে, রশিতে ঝোলানো হাতগুলি গুলি করে ফেলে দেয়। গাড়ির কাঁচ রক্ত মাংসে জড়িয়ে যায়। তারা কাঁচ পরিষ্কার করে চলে যায়। উৎসবের ভিড়ে লোকজন গাড়ি দেখে পাশ কাটিয়ে যায়। এভাবে গেরি আর তার দল তাদের প্রতিশোধের গল্প শেষ করে। এমন ঘটনা আমাদের জীবনেও ঘটে থাকে, তবে হয়তো এত দূর গড়ায় না। তাই প্রতিটি জায়গায় সতর্কতা অবলম্বন করা জরুরি। কে কখন কি মানসিকতা নিয়ে কি কাজ করবে তা কেউ বলতে পারে না। গিরির এই প্রতিশোধের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো মুভির এক্সপ্লেনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।